আচ্ছা, তাহলে আজকে শুরু করব একটা অন্য চ্যাপ্টার। ঠিক আছে, যেটা হচ্ছে শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং। আর আগের দিন আমি কিছু ইন্ট্রোডাকশন সম্বন্ধে বলেছিলাম শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং এর। আজকে ওর ডিটেলসটা আমরা শুরু করবো, একদম ডিটেলস। তো ফার্স্ট অফ অল, যেটা চ্যাপ্টারের স্যার নাম একটু বলা জুম হয়েছিল, করবেন তো। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। দেখ, তো যে জায়গাটা হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, তো যে জায়গাটা হচ্ছে শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং প্রসেস। ঠিক আছে, শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং কাকে বলা হয়? তো একটা আর্ক ওয়েল্ডিং প্রসেস, ঠিক আছে, যেটাতে আমরা কোটেড ইলেকট্রোড পাই। আগের দিন যে ডিসকাশনটা করেছিলাম সেই অনুযায়ী শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা একটা কোটেড ইলেকট্রোড ব্যবহার করি। হোয়াই শিল্ডেড মেটাল? শিল্ডেড মেটাল কেন বলা হয়? কারণ এখানে যে ওয়ার্ক পিসটা আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে, সেই ওয়ার্ক পিসটার মধ্যে আমাদের, ঠিক আছে, যখন আমাদের ফ্লাক্সটা ডিজলভ হয়, সেই ওয়ার্ক পিসের উপরে ডিজলভ হয়ে গিয়ে যে জায়গাটায় বিশেষ করে ওয়েল্ডিং হয় তার উপরে একটা লেয়ার তৈরি করে, ঠিক আছে, গ্যাসের লেয়ার তৈরি করে, যেটাকে আমরা বলছিলাম সিল্ড। তো এখান থেকে এর নাম এসছে শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং। এই কারণেই বলা হয় শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং। এবং এটা তো আর্ক ওয়েল্ডিং, তো নিঃসন্দেহে একটা আর্ক ওয়েল্ডিং প্রসেস, সেই জন্য এটাকে আর্ক ওয়েল্ডিং বলা হচ্ছে। তার সাথে সাথে শিল্ডেড মেটালটা সেই কারণবশত অ্যাড করা হয়েছে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল, এই যে যেটা বলা আছে শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং, সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের মনে রাখতে হবে এখানে, সেটা হচ্ছে এর ফুল ফর্মটা। ঠিক আছে, শিল্ডেড মেটাল পুরগাল, মানে আমাদের যদি ফুল ফর্ম বলি SMAW, এটার ফুল ফর্ম হচ্ছে শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং প্রসেস ইজ মোস্ট কমনলি ইউজড। ঠিক আছে, মোস্ট পপুলার আর্ক ওয়েল্ডিং প্রসেস। পপুলার বলেছে, ঠিক আছে, মোস্ট কমনলি ইউজ, এটা কমনলি ইউজ বলা যেতে পারে, বাট এখন সব থেকে বেশি ব্যবহার করা হয় মিগ ওয়েল্ডিং। ঠিক আছে, আগের দিন বলেছিলাম। তো বেসিক্যালি কি করা হয় আর্ক ওয়েল্ডিং এর প্রসেসে, ঠিক আছে, যেটার উপর আমাদের কাজ করতে হয়। আচ্ছা, তো বেসিক্যালি এই জায়গাটায় আমাদের ওয়েল পুলটা রইলো, লিকুইড মেটালের পুল রইলো। বাকি পোর্শনটা আমাদের কি হচ্ছে, বেস মেটাল। ঠিক আছে, এই দুটো হচ্ছে বেস মেটাল হয়ে গেল। আচ্ছা, তো ফার্স্ট অফ অল এই জায়গাটা হলো আমাদের বেস মেটাল। এই যে যেটা আমরা এখানে অ্যাশ কালার দিয়ে দেখিয়েছি সেটা হচ্ছে বেস মেটাল। এটাকে আমি টার্ম আগেই পড়িয়েছি, এটাকে বলা হয় বেস মেটাল। ঠিক আছে, আর এই জায়গাটাকে বলা হচ্ছে ওয়েলপুল। তাই তো, যে জায়গাটা আমাদের তৈরি হলো সেটা হচ্ছে আমাদের ওয়েলপুল। আচ্ছা, তো এই দুটোর মধ্যে আমরা এখানে আর্ক ওয়েল্ডিং করি। আর্ক ওয়েল্ডিং মানে কি, সাম কাইন্ড অফ আর্ক তৈরি হবে। ঠিক আছে, আর্কটা আমরা এখানে আজকে জানবো যে আর্কটা কি জিনিস। তার আগে একটা ছোট করে জিনিস আমি ইন্ট্রোডাকশন দিয়ে রাখবো। এইরকম একটা ইলেকট্রোড আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এটাকে আরেকটু ছোট করে দেবো। হ্যাঁ, তার উপর একটা কি করা থাকে, ফ্লাক্সের কোটিং করা থাকে। ঠিক আছে, ফ্লাক্স কোটিংটা আমরা এই পর্যন্ত দেখিয়ে দিলাম। এখানে এরকম একটা কোটেড ইলেকট্রোড থাকে। তো এরকম মোটামুটি ভাবে ইলেকট্রোডটা দেখতে হয়। তো এই জিনিসটাকে, ইলেকট্রোডটাকে যখন আমরা এর উপর বসিয়ে নেবো, ঠিক আছে, এক্স্যাক্টলি উপরে বসিয়ে নিয়েছি,
খুব কাছাকাছি যখন আমরা নিয়ে আসবো জিনিসটাকে, তখন এর মধ্যে একটা জিনিস হবে, ঠিক আছে, যেটাকে আমরা বলছি ইলেকট্রোড। তো কাজ কিভাবে করে, এই গোটা জিনিসটা কাজ কিভাবে করে, সেই ওয়ার্কিং প্রিন্সিপালটাই আমরা আসবো আলটিমেটলি। তার আগে কিছু বেসিক ইনফরমেশন দেখে নিই কি কি বলা আছে। আচ্ছা, অরিজিনালি ইট ইজ কল্ড মেটাল আর্ক ওয়েল্ডিং প্রসেস, ঠিক আছে। এটার আগে নাম যেটা আমাদের ছিল, যেটা আগে বলা হতো, সেটা বলা হতো মেটাল আর্ক ওয়েল্ডিং প্রসেস, ঠিক আছে। সিলডেড কথাটা বলা হতো না, সিলডেড কথাটা পরবর্তীকালে আনা হলো। আগে এটাকে বলা হতো মেটাল আর্ক ওয়েল্ডিং প্রসেস, ঠিক আছে, MEW শর্ট ফর্মে। বাট কারেন্টলি ইট ইজ পপুলার উইথ ইটস নিউ নেম, দ্যাট ইজ সিলডেড মেটাল আর্ক ওয়েল্ডিং। আগে এটাকে বলা হলো, এখন এটাকে বলা হয় সিলডেড মেটাল আর্ক ওয়েল্ডিং প্রসেস, যেটাকে সিম্পলি আমরা শর্ট ফর্মে বলতে পারি SMAW। এটা আমাদের হিস্ট্রি পড়বো, যখন আমরা হিস্ট্রি পড়বো তখন দেখবো যে আগে কোটেড ইলেকট্রোড ব্যবহার করা হতো না, সেই সময় এটাকে বলা হতো মেটাল আর্ক ওয়েল্ডিং প্রসেস। নেক্সট হচ্ছে আমাদের সিলডেড মেটাল আর্ক ওয়েল্ডিং ইজ অ্যান আর্ক ওয়েল্ডিং প্রসেস, ঠিক আছে। সিলডেড মেটাল আর্ক ওয়েল্ডিং একটা আর্ক ওয়েল্ডিং প্রসেস, দ্যাট ইজ ফিউশন ওয়েল্ডিং প্রসেস। ফিউশন ওয়েল্ডিং কাকে বলা হয় না, যে ওয়েল্ডিং এ এটা জয়েন করছেন, আচ্ছা ঠিক আছে। তো যে আর্ক ওয়েল্ডিং এ আমাদের, ঠিক আছে, কোথায় গেলাম, হ্যাঁ, SML হলো আর্ক ওয়েল্ডিং প্রসেস ইন হুইচ কোটেড ইলেকট্রোড ইজ ইউজড। তাহলে কেন ফিউশন ওয়েল্ডিং বলছে, কারণ এই যে দুটো দিকের মেটাল ছিল, ঠিক আছে, এই একটা দিকের মেটাল, এই মেটালটা, এই মেটালটা এবং এই মেটালটা, এই দুটো মেটাল একসাথে, ঠিক আছে, আমাদের গোলে এখানে এই যে হিটটা আছে, এখানে এখান থেকে যে আর্ক তৈরি হবে, সেই আর্কের হিটের মাধ্যমে, মানে এই জায়গাটা একটা আর্ক তৈরি হবে বলে দেখালাম ফার্স্টে, এই জায়গাটা একটা আর্ক হবে বলে আমি দেখাচ্ছি। ঠিক আছে, এই আর্কটা কি, বেসিক্যালি একটা আগুন বলা যেতে পারে, ঠিক আছে। এখানে আমি নীল কালার দিয়ে দেখালাম, ঠিক আছে। আর এই জায়গাটা কি হয়, একটা গ্যাসের লেয়ার তৈরি হয়, ঠিক আছে। কি জন্য তৈরি হয়, এই যে জিনিসটা রয়েছে, ফ্লাক্সটা পুড়ে গিয়ে এখানে একটা গ্যাসের লেয়ার তৈরি করে। এই গ্যাস লেয়ারটা আমি দেখাচ্ছি, এই জায়গাটা গোটাটাকে ঢেকে রাখবে এখন, এটা ডিজলভ হয়ে গিয়ে এই জায়গাটা একটা গ্যাসের লেয়ার তৈরি করছে। ফেন্ট কালার দিয়ে দেখায়, ঠিক আছে। এই জায়গাটা স্টিল আর্ক হিসাবে শো করছি, এই জায়গাটাকে, ঠিক আছে। তাহলে এই গ্যাসের লেয়ারটা কি করছে, স্পেশালি এই জায়গাটাকে ঢেকে রাখছে, ঠিক আছে। এই কারণে এটাকে সিলডেড মেটাল বলছি। তো বেসিক্যালি আমার যে জিনিসটা জানতে হবে, এটাকে ফিউশন ওয়েল্ডিং এই কারণেই বলা হয় যে এই যে আর্কটা আমাদের তৈরি হচ্ছে, এই আর্কটা বেসিক্যালি কি, স্পার্ক একটা, ঠিক আছে। সেই স্পার্কটার ফলে কি হচ্ছে, এই দিকের বেস মেটালটাও আমাদের গলে যাচ্ছে, ঠিক আছে, এবং এই দিকের বেস মেটালটাও গলে যাচ্ছে, দিয়ে মাঝখানে এরকম একটা পুলের মধ্যে জমা হচ্ছে। জমা হওয়াটা ভুল কথা, এই দুটো মিলিয়ে যে জায়গাটা গলছে, সেই গলে যাওয়া জায়গাটায় মাঝখানে এসে গলিত মেটালটা একটা পুলের মতন জিনিস তৈরি করছে, যেটাকে আমরা বলছি ওয়েলপুল। এই যে এখানে লেখা আছে ওয়েলপুল, এই ওয়েলপুলটা দুটো দিকের বেস মেটালটা গলে মাঝখানে জমা হওয়ার মাধ্যমে তৈরি হচ্ছে। তাহলে এই যে পুলটা ছিল সেটা এই পর্যন্ত হতো মোটামুটি। তাহলে উপরের যে পোর্শনটা হয়েছে সেটা কোথা থেকে এসছে, উপরের পোর্শনটা এসছে এই যে আমরা ফিলার মেটালটা এখানে ব্যবহার করেছি, সেটা গলে যাওয়ার ফলে, ঠিক আছে। তো সেটা গলে যাওয়ার জন্য কি হলো, আমাদের এক্সট্রা যে ফিলার মেটালটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা অ্যাড হলো, ঠিক আছে, সেটা সেই মেটালটা এখানে অ্যাড হচ্ছে। তো এটা অ্যাড হওয়ার ফলে কি হচ্ছে, এখানে আমাদের যে টোটাল এই যে ডোমটা পাচ্ছি, উপরের ডোমটা, সেটাও পাচ্ছি, আমাদের সেটা ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। তো যেহেতু আলটিমেটলি গলিয়ে বেস মেটাল গুলোকে গলিয়ে আমরা এই ওয়েল্ডিংটাকে পাচ্ছি, সেজন্য এটাকে বলা হচ্ছে ফিউশন ওয়েল্ডিং। যখন আমরা ক্লাসিফিকেশন করেছিলাম ওয়েল্ডিং এর, ওয়েল্ডিং কত রকমের হয় বলেছিলাম, যদি ফিউশনের দিক দিয়ে দেখি গলবে কি গলবে না তার বেসিসে ওয়েল্ডিং কত রকমের হয়, মেনলি বেস মেটালটা গলার উপর ডিপেন্ড করে ওয়েল্ডিং কত রকমের হয়। ওয়েল্ডিং বেসিক্যালি দু রকমের স্যার হয়। দু রকমের তো, হ্যাঁ, দু দু রকমের। রকমের একটা ফিউশন আর হচ্ছে নন ফিউশন। দু রকম ফিউশন, আর নন আর নন ফিউশন। ঠিক আছে। একটা হলো ফিউশন, হুম। এটা ওয়েল্ডিং এর ক্লাসিফিকেশন দেখায়। ওয়েল্ডিং, ওয়েল্ডিং এর আন্ডারে একটা হবে ফিউশন, ঠিক আছে। এটার আরেকটা নাম আছে, ঠিক আছে, এটা হচ্ছে বলে
কি বলা হয় এটাকে? বলা হয় ফিউশন নন অর নন প্লাস্টিক প্লাস্টিক ওয়েল্ডিং। ওয়েল্ডিং, ঠিক Non-plastic আছে? welding. এটা একটা ক্লাসিফিকেশন হলো, টোটালটাকে নিচে নামিয়ে দিই, ঠিক আছে? ফিউশন বা নন প্লাস্টিক ওয়েল্ডিং একটা বলা হতে পারে, ঠিক আছে? আরেকটা টাইপের হয়, ঠিক আছে, সেটাকে বলা হয় আমাদের, অবশ্যই নন প্লাস্টিক মানে এদিকে একটা প্লাস্টিক হবে, ঠিক আছে, অবলিক দিয়ে আরেকটা নাম হয় ফেমাসলি, ঠিক আছে, সেটা হচ্ছে কি নাম দেওয়া হলো? Pressure welding. আরেকটা নাম Pressure welding. বা Plastic বা pressure প্লাস্টিক welding. বা প্রেসার ওয়েল্ডিং, ঠিক আছে? Pressure welding. প্রেসার ওয়েল্ডিং, হুম। যেখানে প্রেসার ব্যবহার করি, ঠিক আছে, গলানো না গলিয়ে আমরা ওয়েল্ডিংটা অ্যাচিভ করতে পারবো উইথ দ্য হেল্প অফ প্রেসার, সেটাকে আমরা বলবো প্রেসার ওয়েল্ডিং, ঠিক আছে? আচ্ছা, তো প্লাস্টিক আর প্রেসার ওয়েল্ডিং এর মধ্যে তাহলে এটা কি ধরনের ওয়েল্ডিং মনে হচ্ছে? এখানে কি আমরা গলাচ্ছি, বেস মেটালটাকে গলাবার মাধ্যমে পাচ্ছি? এই যে এসএমএডব্লিউটা আমরা করছি, এটাতে কি আমরা মেটালটাকে গলাচ্ছি না না গলিয়ে আমরা এটা করতে পারছি, অ্যাচিভ করতে পারছি প্রেসারের মাধ্যমে? কি এটা বলতো? গোলাতে হচ্ছে স্যার। গলাতে হচ্ছে, তাই তো? গলি। গলিয়ে পেতে হচ্ছে, তাহলে এটা টাইপ হবে ফিউশন ওয়েল্ডিং, হুম। ঠিক আছে? আচ্ছা, তো নেক্সটে আমরা যেটা চলে যাব, ঠিক আছে, তাহলে এটা একটা ফিউশন ওয়েল্ডিং, এটা নিয়ে কোনো কনফিউশন নেই, তাই তো? আচ্ছা, নেক্সটে যেটা চলে যাব, SMAW is an arc welding process that is fusion welding in which electrode is coated with thick layer of flux and referred as coated electrode। তো এখানে যে ইলেকট্রোডটা আমরা ব্যবহার করি, সেটা কি হয়, একটা ফ্লাক্সের লেয়ার দ্বারা কোটেড করা থাকে। কোথায় গেল? এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা, ঠিক আছে না? এই ছবিটা আমরা কি দেখছি, যে যে ইলেকট্রোডটা আমরা ব্যবহার করেছি সেটা একটা ফ্লাক্স লেয়ার দিয়ে আমাদের কোটিং করা আছে, ঠিক আছে? আচ্ছা, ফ্লাক্স কোটিং সিলস দ্য ওয়েল্ড পুল ফ্রম অক্সিডেশন, ঠিক আছে? আর এই যে ফ্লাক্সের যে কোটিংটা আছে সেটা কি বলছে, আমাদের ওয়েল্ড পুলটাকে অক্সিডেশনের হাত থেকে সিল করছে বা বাঁচাচ্ছে। কিভাবে বাঁচাচ্ছে আমরা বুঝতে পারছি কি? এখান থেকে বোঝা যাচ্ছে কিভাবে বাঁচাচ্ছে? হ্যাঁ স্যার। বোঝা হ্যাঁ যাচ্ছে, স্যার। তাই তো? হুম। গোটা জিনিসটা বোঝা যাচ্ছে ক্লিয়ারলি যে কিভাবে এটা বাঁচাচ্ছে, ঠিক আছে, গোটা জায়গাটাকে ঢেকে রেখেছে। তো এটা বেসিক্যালি কাজ কিভাবে করে? ওহো, এত ফোন আসছে। আচ্ছা, এটা বেসিক্যালি কাজ কিভাবে করে, ঠিক আছে? এটা ওয়ার্কিং প্রিন্সিপাল দেখতে গেলে একটা, আমি আরেকটা ছবি দেখাবো, ভালো করে এটা খেয়াল করবি যে কিভাবে কাজ হচ্ছে এটা। সেটা বেটার আন্ডারস্ট্যান্ডিং এ যাবো। একটা সিম্পল জিনিস দেখবি আমরা, ঠিক আছে? আমরা ক্লোজ সার্কিট জানবো, ওপেন সার্কিট জানবো, ঠিক আছে, তারপরে আমরা জিনিসটা বুঝতে পারবো। তো ফার্স্টে একটা ব্যাটারি আমি আঁকবো এখানে। এটা হচ্ছে সেই ব্যাটারিটা যেটা আমরা পেন্সিল টর্চের জন্য ব্যবহার করে থাকি, ঠিক আছে? পেন্সিল টর্চের এখানে আচ্ছা, তো যাই হোক, তো এটা একটা ব্যাটারি, ঠিক আছে? ব্যাটারি থেকে আমাদের, ঠিক আছে, দুটো ওয়্যার বেরোচ্ছে এখানে, পাতলা তার বেরোচ্ছে, একটা তার এইভাবে যাচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা, ঠিক আছে, বেসিক্যালি এখানে একটা, এটা কিসের সিম্বল হচ্ছে? এটা একটা বাল্বের সিম্বল, ঠিক আছে? তো এটা একটা ক্যান্ডেসিন বাল্ব রয়েছে। তো সামনে দেখ,
এখানে দুটো টার্মিনাল আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কি আমাদের পজিটিভ টার্মিনাল, টোটাল আসবে, হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের নেগেটিভ টার্মিনাল। সবাই জানি ব্যাটারি, পেন্সিল ব্যাটারি তো সবাই জানি, তাই তো? এটা একটা পজিটিভ টার্মিনাল, এটা একটা নেগেটিভ টার্মিনাল। পজিটিভ টার্মিনালটা থেকে একটা তার বেরিয়ে গেছে, ঠিক আছে? এই তারটা এই দিক দিয়ে গিয়ে আর একটু এই বাল্বটার সাথে জোড়া লাগানো আছে। এই বাল্বটা আবার কি হয়েছে, ঠিক আছে, এই দিক দিয়ে আবার নেগেটিভ টার্মিনালটার সাথে জোড়া লাগানো আছে। তো গোটা সার্কিটটায় কোথাও কি কোনো জায়গায় কাটা রয়েছে এবং কোনো জায়গায় কি ব্রেক রয়েছে, না নেই? না স্যার নাই। নেই, তাই তো? তাহলে এই অবস্থায় কি হবে? আমাদের নরমাল এক্সপেরিয়েন্স থেকে আমরা কি বলতে পারি? এই অবস্থাতে আমাদের কি হবে? বাল্বটা কি হবে, জ্বলবে না নিভবে? এবং দেখা যায় এটা জ্বলবে বাল্বটা তখন জ্বলবে স্যার। জ্বলবে স্যার। তাই তো? জিনিসটা জ্বলবে, ঠিক আছে? তো বাল্বটা জ্বলছে, ঠিক আছে? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে আমি একটা জায়গা, এই জায়গাটা হালকা করে কেটে দিলাম, কি হবে? নেমে যাবে স্যার। নিয়ে যাবে স্যার। যদি এই জায়গাটা কেটে দিই তাহলে বাল্বটা নিভে যাবে, তাই তো? আগে যেটা জ্বলছিল সেটা কিন্তু নিভে যাচ্ছে। হ্যাঁ স্যার। তো এই জিনিসটা কেন হচ্ছে? এই জিনিসটাকে কি বলা হয়, যখন আমরা কেটে দিলাম সেটা ওপেন হবে না সেটা ক্লোজ হবে? এই সার্কিটটা কি হবে তখন, কি বন্ধ আছে না খোলা রয়েছে? এই অবস্থাতে যখন এই জায়গাটা আমি কেটে দিয়েছি তখন এই জায়গাটা মুক্ত আছে খোলা আছে স্যার। খোলা রয়েছে? তখন এটাকে কি বলবো আমরা? আছে স্যার। তখন এটাকে বলবো আমরা ওপেন। ওপেন স্যার আমি হয়েছে। নেক্সট হচ্ছে হ্যাঁ স্যার। যদি এই জায়গাটা হ্যালো স্যার, জয়েন্ট হচ্ছে না স্যার। আমি স্যার কে জয়েন হচ্ছে না? আমি স্যার রবিন নায়ক। স্যার রবিন নায়ক। আচ্ছা, তোদের কটার সময় এসেছিস তুই? আমি তো 9:30 পর্যন্ত, 11:30 পর্যন্ত জয়েন করেছি সবাইকে। আগের দিন ওয়ার্নিং দেওয়া হয়েছিল? আগের দিন স্যার? আগের দিন বলা হয়েছিল কিছু? না স্যার। আগের দিন কিছু বলা হয়নি, তাই তো? না। কাউকে কিছু বলা হয়নি আগের দিন যে জয়েনের কটা পর্যন্ত টাইম আছে? একটা এভারেজ টাইম করে বলা হয়েছিল স্যার। কটা বলা হ্যাঁ হয়েছিল? স্যার বলা হয়েছিল। স্যার বলা হয়েছিল 11:30 পর্যন্ত বলা হয়েছিল তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখন কটা বাজছে? 11:36। এখন কি বলেছিলাম যে 11:25 পর্যন্ত করবি, আপ টু 11:30 পর্যন্ত করে নে, খুব প্রবলেম হবে, ঠিক আছে? এই জিনিসটা আগের দিন আমি তাও বলে জয়েন করে দিয়েছিলাম। আজকে মানে এই জিনিসটা কতদিন চলতে থাকবে তোদের পক্ষ থেকে, রবিন? স্যার কালকে স্যার আমি জয়েন হয়নি স্যার, ঘরে হচ্ছে কাজ চলছিল। না যাই হোক, কালকে বা পরশু না, এটা 2-3 দিন, গত 2-3 দিন বলা হয়েছে, ঠিক আছে? আজকে আমি অ্যাডমিট করে নিলাম, ঠিক আছে, কিন্তু অ্যাটেন্ডেন্স হবে না। আচ্ছা ওকে, ঠিক আছে। তো যাই হোক, both AC and DC are used in SMA router, ঠিক আছে? এটা আমি এবার বলে দিই টোটাল প্রিন্সিপালটা দেখে নিন। তো এই জায়গাটাকে বলা হয় ওপেন সার্কিট, কিন্তু যখন এটাকে বন্ধ করে দিলাম, মানে এই জায়গাটাকে তার দিয়ে জোড়া লাগিয়ে দিলাম, তখন সেটাকে কি হলো, সেটা কি আর ওপেন রয়েছে না সেটা ক্লোজ থাকছে, ক্লোজ হয়ে যাচ্ছে? স্যার ক্লোজ সার্কিট, ক্লোজ ক্লোজ হয়ে যাচ্ছে। এটা হয়ে যাচ্ছে ক্লোজ সার্কিট। সার্কিট, তাই তো? তো তোরা বল, এই অবস্থায় কি কারেন্ট চলবে না চলবে না? এই অবস্থায় কারেন্ট কি ফ্লো করবে না করবে না? করবে। এই অবস্থায় করবে, তাই তো? স্যার থ্রো করবে তো। করবে স্যার। কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে, এর মধ্যে দিয়ে ফ্লো করছে, বাল্বের মধ্যে দিয়ে যাবে, দিয়ে নেগেটিভ টার্মিনালের দিকে ব্যাক করে চলে আসবে। এই পথ দিয়ে যাবে কারেন্ট, ঠিক আছে? তার ফলে কি হবে, এই জায়গায় যে বাল্বটা ছিল এটা জ্বলবে এবারে। কারেন্ট স্যার অলওয়েজ তো স্যার প্লাস থেকে মাইনাসের দিকে যায়, তাই তো? হ্যাঁ, প্লাস প্লাস থেকে মাইনাসের দিকে যায়। সেটা আমি আপাতত দেখালাম কি জ্বলছে। তো কারেন্ট সবসময় কোন সার্কিটের মধ্যে দিয়ে যায়? ওপেন সার্কিটে কারেন্ট যায় না ক্লোজ সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট যায় সবসময়? ক্লোজ সার্কিট। ক্লোজ সার্কিট ক্লোজ ক্লোজ সার্কিট সার্কিট ক্লোজ হবে তখন কারেন্ট যায়, ঠিক
ঠিক আছে। এবার আমরা একটা জিনিস দেখেছি লক্ষ্য করে, এই জায়গাটায় সাপোজ আমরা এই জিনিসটাকে বাল্বটাকে সরিয়ে দিলাম, ঠিক আছে, এই জায়গাটা বাল্বটা যে ছিল সেটাকে আমি সরিয়ে দিলাম, তো এইখান দিয়ে কারেন্ট কি যাবে কি যাবে না? এটা কি হয়ে গেল? এটা ওপেন সার্কিট হয়ে গেল স্যার। স্যার কারেন্ট যাবে। কারেন্ট কারেন্ট যাবে কেন? কি করে যাবে স্যার? যাবে না, এটা তো ওপেন সার্কিট হয়ে এটা গেল। ওপেন সার্কিট হয়ে গেছে, ঠিক আছে, এখন কারেন্ট যাবে না, ঠিক আছে। কোনটা বল? হ্যাঁ তো ওপেন সার্কিট হয়ে গেল। ওখানে কোথায় লাইন? কারেন্ট থাকবে না যতক্ষণ না প্লাসের সাথে মাইনাসের কানেক্ট করা হয়, ততক্ষণ পর্যন্ত মানে পুরো যতক্ষণ কারেন্ট ক্লোজ থাকে না। সার্কিট হবে, প্লাস থেকে মাইনাসটা কানেক্ট করা হবে, ততক্ষণ পর্যন্ত কারেন্ট যাবে না, ঠিক আছে। তো এতক্ষণ বাল্বটা ছিল, তো এই বাল্বটা থাকাকালীন যাচ্ছিল, এখন বাল্বটা না থাকাকালীন যাচ্ছে না, তো বাল্বটা এক্সট্রা কি করছিল? এটা একটা নিশ্চয়ই কন্ডাক্টরের কাজ করছিল, যেটার মধ্যে দিয়ে কারেন্টটা পাস করতে পারছিল, একটা লাইনের মধ্যে কাজ করতে যাচ্ছিল, তাই তো? হুম। তো নরমাল অবস্থায় আমার এখানে কারেন্ট পাস করছে না কেন? এই মাঝখানে কি হয়েছে? এই অবস্থাতে মাঝখানে কি হয়েছে? দুটো তারের মাঝখানে কি হয়েছে? এটা কি হয়েছে বল? গ্যাপ গ্যাপ মানে এখানে কি হয়েছে? গোটা জায়গাটা কিসের মধ্যে গোটা জায়গাটা রয়েছে? গোটা জায়গাটা রয়েছে বাতাসের মধ্যে, তাই তো? এটা বাতাস। তো মাঝখানে কি রয়েছে এখন? এই দুটোর মধ্যে এখানে কি রয়েছে? এয়ার রয়েছে। তাহলে একটা জিনিস, এই বাল্বটা থাকাকালীন এই বাল্বটা থাকাকালীন যাচ্ছে, তাহলে এয়ারটা দিয়ে মধ্যে দিয়ে যাচ্ছে না কেন? এখান দিয়েও তো বেরিয়ে যাওয়া উচিত ছিল, এরকম ভাবে এই পথ দিয়ে তো চলে যাওয়া উচিত ছিল, তো যাচ্ছে না কেন? কারণ স্যার তখন তো বাল্বটার মধ্যে দিয়ে স্যার স্প্রিং স্যার তার জাতীয় কোনো কেন যেতে পারছে না কেন? তামার তারের মধ্যে দিয়ে যাচ্ছে, স্যার বাতাসের মধ্যে একটু দিয়ে যাচ্ছে না। কোশ্চেনটা স্যার আরেকবার বলবেন, আমি ভালো করে বুঝতে পারিনি। হ্যাঁ, বলছি কোশ্চেনটা হচ্ছে যে যতক্ষণ তামার তারটা ছিল বা এরকম বাল্বটা ছিল, বাল্বের মধ্যে দিয়ে কারেন্ট চলে যাচ্ছিল, তখন এটা ওপেন সার্কিট, এই ক্লোজ সার্কিট হচ্ছে। হ্যাঁ যখনই বাল্বটা হ্যাঁ সরিয়ে দিলাম, তখন তো এই মাঝখানে কিছু নেই এরকম তো বলতে পারছি না, এর মধ্যে একটা বাতাস হয়েছে, ঠিক আছে। হ্যাঁ তাহলে বাতাসটার মধ্যে দিয়ে কেন কারেন্টটা এই পথ দিয়ে যেতে পারছে না? এরকম ভাবে কেন বাতাসটার মধ্যে দিয়ে এরকম কারেন্টটা কেন এর মধ্যে দিয়ে যেতে পারছে না? এর মধ্যে দিয়ে কেন যেতে পারছে না কারেন্ট? এটাও তো ক্লোজ সার্কিট, এর মধ্যেও তো জিনিস আছে, এর মধ্যেও বাতাস আছে, বাতাসের মধ্যে দিয়ে যেতে পারতো, তো যাচ্ছে না কেন? বাতাস তো স্যার তড়িতের কুপরিবাহী। কুপরিবাহী, ঠিক আছে, কুপরিবাহী বলে এক্স্যাক্টলি একদম সুপ্রিম কুপরিবাহী বলে কোনো কিছু হয় না, ঠিক আছে। কোনটাই একদম পুরো জিরো পরিবাহী বা কোনটা 100 একদম পুরো পারফেক্ট পরিবাহী এরকম ভাবে বলা যায় না, বলতে হবে এর রেজিস্ট্যান্সটা অনেক বেশি, ঠিক আছে। রেজিস্ট্যান্স হ্যাঁ হ্যাঁ কি আছে, কেন কেন যেতে পারছে না? ডিউ টু হাই রেজিস্ট্যান্স। হাই রেজিস্ট্যান্স, ঠিক আছে, প্রচুর প্রচুর রোধ আছে, ঠিক আছে, অনেক বেশি মাথা দিচ্ছে, ঠিক আছে, তাই জন্য যেতে পারছে না। আচ্ছা, তো এই জিনিসটাকে আমি তারগুলোকে আরো কাছাকাছি নিয়ে এলাম, একদম কাছাকাছি নিয়ে চলে এলাম, এই জায়গায় নিয়ে চলে এলাম, একদম গ্যাপটা কম আছে। এবারে এতটা যে আগের যে গ্যাপটা ছিল, ঠিক আছে, আগের যে গ্যাপটা ছিল তার তুলনায় তো গ্যাপটা এখন কমেছে না, এখন বাতাস আছে এইটুকু জায়গায়, তো আগের তুলনায় রেজিস্ট্যান্সটা নিশ্চয়ই কম, আগে এতটা বাতাসের যে রেজিস্ট্যান্স ছিল তার তুলনায় এইটুকু বাতাসের তো রেজিস্ট্যান্সটা কম, তাই তো? তাহলে এটা হতে পারে বাল্বের যে রেজিস্ট্যান্সটা ছিল তার প্রায় সমান সমান চলে এসেছে, ঠিক আছে। তাহলে আরেকটু জুম করে দেখে নিই, তো মাঝখানে এই জায়গাটার মধ্যে এখন বাতাস রয়েছে, ঠিক আছে, বাতাস যেতে দেবে না, ঠিক আছে, আর আমরাও জোর করে পাঠাবো। নরমাল যদি হতো আমাদের এই যে বাল্বটা জ্বলছে, ঠিক আছে, বাল্বটা জ্বলছিল, বাল্বটা কেন লাইটটা জ্বলছিল কেন? বাতাস, কারণ এই যে বাল্বটা জ্বলছিল, এই বাল্বটা জ্বললো কেন? কারণ বাল্বটা হিট হচ্ছিল, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো কোনো কিছু জিনিসকে আমরা যখন বাধা দিই, ঠিক আছে, সেটা যদি প্রবাহিত না হতে দিই, সেটা তো নষ্ট হয়ে যেতে পারে না। যেমন আমরা হাতের উপর শীতকালে হাত ঘষি, ঠিক আছে, হাত গরম করবার জন্য, তখন কি হয়, একটা হাতে মানে একটা হাতের তালুর আমাদের মোশন রয়েছে, ঠিক আছে, মানে নির্দিষ্ট একটা গতিবেগ রয়েছে, তো সেটাকে যখন আমি আরেকটা হাত দিয়ে বিশেষ করে ঘষা লাগা দিয়ে বা ঘর্ষণের মাধ্যমে বাধা দেওয়ার চেষ্টা করবো, তখন কি হয়, আমরা কি দেখেছি, ওটা কি নষ্ট হয়ে যায়, ওয়ার্কটা কি নষ্ট হয়ে যায়, না ওটা হিটে কনভার্ট হয়ে যায়? ওটা হিটে কনভার্ট হয়ে যায়। কনভার্ট হয়ে যায়, তাই তো? আচ্ছা, তো এই ক্ষেত্রেও বাল্বের রেজিস্ট্যান্স কি রকম হয়, যে আমরা যে ভিতরে যে টাংস্টেনের ফিলামেন্টটা ব্যবহার করি, সেই ফিলামেন্টের
রেজিস্ট্যান্সটা কিরকম হয়? কিরকম হাই হয়? রেজিস্ট্যান্স। হাই রেজিস্ট্যান্স থাকে, কিন্তু তাহলে এর মধ্যে দিয়ে ইলেকট্রিক যেতে চাইবে না, ঠিক আছে, এর মধ্যে দিয়ে কারেন্ট যেতে চাইবে না, ঠিক আছে। কিন্তু দেখ, এই জায়গাটার মধ্যে দিয়ে একে যদি এইখান থেকে যেতে, এখান থেকে যদি এখানে দেবশ্রী পৌঁছাতে তোমার হয়, মাইকটা অফ করো। মাঝখানে কি রয়েছে এখন? এখানে কি রয়েছে? মাঝখানে কি রয়েছে? দুটোর মাঝখানে বাতাস রয়েছে। তাহলে ও কম্পেয়ার করবে, ঠিক আছে, কম্পেয়ার করবে। তো আমরা একটা সিম্পল জিনিস বলছি, খুব সিম্পল উদাহরণ দিয়ে আমি বোঝাবো। তো তোরা বাস স্ট্যান্ড থেকে কলেজ আসবে, ঠিক আছে, কলেজ এলে তিনটে কন্ডিশন দেখতে পেবি, ঠিক আছে। তিনজন আসছিস, পরপর আসছিস, সাপোজ বর্ষাকাল। তো প্রথমত একজন এলি, ঠিক আছে, প্রথম যে এলি সে দেখলি একটা মাঝখানে খাল কাটা ছিল, একটা পুরো ক্লিয়ার রাস্তা ছিল, ঠিক আছে, কোনো কিছু মাঝখানে বাধা ছিল না। যে কন্ডিশনটা হচ্ছে এইটা, এই জায়গাটা ছিল। ফার্স্টে তোরা দেখলি এরকম একটা জায়গা, যে প্রথম এলি বাস থেকে নেমে সে দেখলি রাস্তাটা এরকম রয়েছে। তোরা দেখলি রাস্তাটা এরকম রয়েছে, তো রাস্তার মধ্যে কোনো গ্যাপ নেই, মানে সুন্দর রাস্তা আছে, এখনো পর্যন্ত বৃষ্টি শুরু হয়নি, ঠিক আছে। তো যে প্রথম এলি সে কি কোনো বাধা পাবি না পাবি না? বাবাং নাই। পাবে না। তাহলে সে কি হবে? সুন্দর কলেজের দিকে চলে যেতে পারবে, তার কোনো প্রবলেম নেই। আচ্ছা, এরপর একটু একটু বৃষ্টি হতে শুরু করলো, ঠিক আছে, যে সেকেন্ড জন এলি সে দেখি একটু এই জায়গাটায় একটা গ্যাপ তৈরি হয়েছে, ঠিক আছে, একটা কোনো জায়গায় রাস্তার মধ্যেখানে খালের মতন হয়ে গেছে, যে খালটা দিয়ে জল বেরোচ্ছে। তোরা কি করবি? যে যাবি সে কি করবি? এটা কি করবি? এটাকে স্যার ডেঙ্গে চলে যাও। ডিঙিয়ে চলে ভেঙে যাবি। চলে যাবো। ডিঙিয়ে চলে যাবো। ডিঙিয়ে চলে যাবি। তৃতীয় যে আসছে সে দেখলো খালটা আরেকটু বেড়ে গেছে, ঠিক আছে, খালটা আরেকটু বেড়ে গেছে, ঠিক আছে, সে দেখলি খালটা আরেকটু বেড়ে গেছে। সে কি করবি? সে সেও ডিঙিয়ে চলে যাবে। সাপোজ যদি তার সামর্থ্যের মধ্যে থাকে, সে চিন্তা ভাবনা করে ডিঙিয়ে চলে গেল, ঠিক আছে। যে চতুর্থ জন এলি সে দেখলি এবার খালটার পজিশন এরকম হয়ে গেছে, এই জায়গায় চলে গেছে। সে কি করবি? সে কি আর আসতে পারবি, না এখানে দাঁড়িয়ে থাকবি? খালটাতে নেমে পড়ে যাবো। না, যদি তুই সাঁতার না জানিস তাহলে, ঠিক আছে, অবশ্যই সাঁতার জানলে তো খুব ভালো কথা। যদি যদি না জানিস সাঁতার, তাহলে কি করবি? অন্যদিকে পথ দেখবো। হ্যাঁ, অন্যদিকে ওখানে দাঁড়িয়ে থাকবো স্যার। পথও নেই তাহলে, ঠিক আছে, পথও নেই কোথাও, ঠিক আছে। সিম্পল মানুষ তোরা, এত এত জটিলতার মধ্যে তোরা জানিস না, ঠিক আছে। তোদের কলেজে আসার উদ্দেশ্য মানে খুব খুব ইচ্ছা আছে, তোরা চলে যেতে পারছিস, ওখানে দাঁড়িয়ে থাকবো স্যার। তো এখানে দাঁড়িয়ে থাকবি, বেরোতে পারবি না, তাই তো? তো কারেন্টের ক্ষেত্রেও তাই, ঠিক আছে। কারেন্ট কিরকম করে? কারেন্টকে যদি বাধা দেওয়া হয়, ঠিক আছে, কারেন্ট দেখবে প্রথমত যে কোন দিকটা সোজা হচ্ছে, ঠিক আছে। এবার যদি তোদের কাছে তিনটে অল্টারনেটিভ দেওয়া থাকে, ঠিক আছে, একটা লোক যদি তিনটে রাস্তা, যেটা এই মাত্র বললো যে অন্য রাস্তা দেখবো, ঠিক আছে, খুব ভালো বলেছে, অন্য রাস্তা দেখবে। তো তিনটে রাস্তা আছে, একটা রাস্তা পুরো একদম কোনো রকম কাটাকাটি নেই কিছু, আরেকটা রাস্তা, ঠিক আছে, ধর এইরকম একটা রাস্তা আছে যেটার মধ্যে কোনো কাটাকাটি নেই, ঠিক আছে। সেকেন্ড যে রাস্তাটা আছে তার মধ্যে এইটুকু গ্যাপ আছে, এইরকম একটা গ্যাপ আছে, ঠিক আছে। আরেকটা রাস্তা রয়েছে, ঠিক আছে, এরকম রাস্তা যার মধ্যে পুরো অনেকটা গ্যাপ আছে, হয়ে গেল, তার মধ্যে এতটা গ্যাপ রয়েছে। তো তোকে যদি আসতে বলা হয়, ম্যাক্সিমাম ছেলে কি করবে? ধর এখানে 10 জন ছেলে আসবে, ঠিক আছে, 10 জন ছেলের মধ্যে কি করবে? 10 জন ছেলে কোন দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবে? কোন রাস্তাটা সোজা? রাস্তা সোজা অবশ্যই এটাই সোজা সোজা, রাস্তা এটাই যেটাতে স্যার কোনো কাটাকুটি নেই স্যার। হ্যাঁ, কিন্তু লোক কি করবে? কাদার জন্য বা রাস্তা কাটা থাকার জন্য এই দিক দিয়ে 8 জনের মতো লোক এই দিক দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। 8 জন কি 7 জন দিই সাপোজ, ঠিক আছে, 7 জন এদিক দিয়ে বেরিয়ে যাবে। দু একটা ডেসপারেট ছেলে আছে, না চলো যা হোক হোক, আমার একটু রাস্তা কমবে, তাদের মধ্যে 2 জন চলে গেল, ঠিক আছে, এদিক দিয়ে, ঠিক আছে। একজন, ঠিক আছে, এই যে রাস্তাটা হবে, ঠিক আছে, এই যে রাস্তাটা, এটা তো অনেকটা গ্যাপ, এটা কেউ আসতেই পারবে না, ঠিক আছে, কেউ তো সাঁতার কেটে কলেজ আসবে না কাদার মধ্যে দিয়ে, ঠিক আছে। তো এই জায়গাটা দিয়ে কেউ যেতে পারবে না, তাহলে কি হবে? এই দুজনের মধ্যে ম্যাক্সিমাম তখন এটাতে 8 জন চলে যাবে, ঠিক আছে, এটাতে 8 জন চলে যাবে, ঠিক আছে, আর এটাতে 2 জন থাকবে, এদিকে কেউ যেতে পারবে না। তাহলে এটা হয়ে গেল ওপেন সার্কিট, ঠিক আছে, এটা হয়ে গেল ক্লোজ সার্কিট।
তো কারেন্টের ওই ব্যাপারটা আছে, কারেন্ট সব থেকে শর্টেস্ট পাথটা ফলো করে, ঠিক আছে, যে দিকটা সব থেকে সোজাই যাওয়া যায় কারেন্ট সেটাই ফলো করে। তাহলে এবার এই জায়গাটা উদাহরণ দিয়ে আমি বলবো যেটা, যে এই যে বাল্বটাকে আমি লাগিয়েছিলাম, ঠিক আছে, এই যে বাল্বটাকে লাগিয়েছিলাম এর রেজিস্ট্যান্স অনেকটাই হাই, ঠিক আছে, এর রেজিস্ট্যান্স অনেকটাই হাই ছিল, হাই রেজিস্ট্যান্স, ঠিক আছে। তাহলে প্রশ্ন হচ্ছে মাঝখানে বাতাস আছে, এই বাতাসের মধ্যে দিয়েও কারেন্ট চলে যেতে পারতো, এদিক দিয়েও কারেন্ট ফ্লো করে যেতে পারতো, কারেন্ট এদিক দিয়েও ফ্লো করতে পারতো, আবার এদিক দিয়েও ফ্লো করে যাচ্ছে, কিন্তু বাস্তবে এদিক দিয়ে এতটা হাই রেজিস্ট্যান্স দিয়েও এদিক দিয়ে ফ্লো করছে, ঠিক আছে। কেন এদিক দিয়ে কেন ফ্লো করছে? কারণ ও দেখছে এখানে গেলে আমার যদি বাধাটা 10 ওহম হয়, ঠিক আছে, তো এখানে গেলে আমার বাধাটা হয়ে যাচ্ছে 10,000 ওহম দিয়ে দিলাম, ঠিক আছে, 10,000 ওহম দিয়ে দিলাম। তো কোনটা ওর পক্ষে সুবিধা, কোনটা শর্টকাট ওর জন্য, 10 ওহম দিয়ে পার করে গিয়ে সম্ভব, না 10,000 ওহম যার এত বেশি রোধ এত বেশি বাধা দিচ্ছে তাকে এই পার করে গিয়ে যাওয়াটা সম্ভব, কোনটা বেশি তাকে শর্ট? 10 ওহম। 10 ওহমটা ম্যাক্সিমাম কারেন্টটা বাল্বের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, যেহেতু এটা রেজিস্ট্যান্স বাতাসের তুলনায় অনেকটাই কম, ঠিক আছে, এই জন্য এটা এদিক দিয়ে পার হয়ে চলে যাচ্ছে। কিন্তু যদি এই বাল্বটা না থাকতো, ঠিক আছে, তো প্রথমত 10,000 ওহম, আমি নরমাল ছেলে, আমি কোনোদিন খেলাধুলো করি না, ঠিক আছে, তো আমি কি এদিক দিয়ে যেতে পারবো? একটা যদি একটা দুর্বল ছেলে যদি যায়, যে কোনোদিন খেলাধুলো করেনি, ঠিক আছে, মানে ফিজিক্যাল স্ট্রেংথটা তার নেই, সে কি ঝাঁপাবার কথাটা চিন্তাও করতে পারবে এখান দিয়ে এতটা রাস্তা? না স্যার, না চিন্তা করতে পারবে না, তাই তো? তো সে যাবে না, যদি একটা দুর্বল ছেলে আছে, রোগা ছেলে, সে যাবে না, ও যদি পাতলা পাতলি ছেলে হয় বা যে কোনোদিন খেলাধুলো করেনি, সে এখানে দাঁড়িয়ে থাকবে, সে যাবে না। ওই একটা ভারী সারি ভালো রকম ছেলে এলো, যে লং জাম্প দেওয়া যায় বা হাই জাম্প দেওয়া যায় অভ্যাস আছে, সে কি করবে? চলো একটা টাইম, তাই তো, মানে একটু হাতটা ওঠে এই অন্ততপক্ষে এই সাইড, ঠিক আছে, এই ফিল্ডে, তো সে কি করবে? এখান দিয়ে ঝাঁপিয়ে যাওয়ার চেষ্টা করবে, তাই তো? তো এটা কি হলো, এর এই ক্ষমতাটা বেশি বলে ঝাঁপিয়ে যাওয়ার চেষ্টা করছে, তো ঝাঁপাবার জন্য কি করতে হচ্ছে? কি এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে, তাই না? এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে, এক্সট্রা এফোর্ট, এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে, ঠিক আছে, বোঝা গেছে? তো আমরা জানি কোন একটা রেজিস্ট্যান্স তোকে যেতে দেবে না, তুইও যাবি, ঠিক আছে, তাহলে তোকে এক্সট্রা এফোর্ট দিতে হয়। তো কোন একটা কুপরিবাহীর মধ্যে দিয়ে যদি তুই জোর করে কারেন্ট পাঠাস, ঠিক আছে, একটা কুপরিবাহীর মধ্যে দিয়ে তুই জোর করে কারেন্ট পাঠাস, তখন কি হবে? কুপরিবাহীটা কি হবে? কি হতে থাকবে বল? কুপরিবাহীটা কি রকম হবে তখন? এটা এই যে কুপরিবাহীটা, ঠিক আছে, কুপরিবাহীর মধ্যে দিয়ে তোরা জোর করে কারেন্ট পাঠাতে চাইছিস, তার ফলে কি হবে? যেতে চাইছে না কিন্তু জোর করে পাঠাবে, তার ফলে কি হবে? এটা হিট হয়ে যাবে স্যার। হিট হয়ে যাবে, গরম হয়ে যাবে, কারণ কি হিট হয়ে এর যাবে। মধ্যে যে কারেন্ট এনার্জিটা ছিল, ঠিক আছে, সেটা এখন থার্মাল এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে, তো ওই তারটা গরম হতে থাকবে, ঠিক আছে, তো এই জায়গাটা গরম হয়ে গেল আলটিমেটলি। একটু পরে আমি ক্লাস নিচ্ছি। তো এটা গরম হতে থাকলো, ঠিক আছে, তো গরম হওয়ার ফলে কি হবে? এই জায়গাটার মধ্যে হিট তৈরি হবে। তো একই ভাবে দেখ, সেম জিনিস, বাতাসটাও একই জিনিস, ঠিক আছে, এখানে প্রচন্ড বেশি আমাদের এখানে রেজিস্ট্যান্সটা অনেক হাই হচ্ছে, ঠিক আছে, বাতাসের রেজিস্ট্যান্স বাল্বের রেজিস্ট্যান্সের তুলনায় হাই, তার ফলে এখান দিয়ে যদি আমি কোন একটা পাঠাই, ঠিক আছে, হিট পাঠাই, তাহলে ফলে কি হবে? ফার্স্টে একটু গরম হবে, তাই না? এটা এরকম দেখলাম, ফার্স্টে এরকম কালার হয়ে গেল, একটু গরম হলো, তারপরে আরো বেশি গরম হয়ে যাচ্ছে, তারপরে আরো গরম হচ্ছে এবং আলটিমেটলি লাল হয়ে যাচ্ছে, ঠিক আছে, গরম হয়ে। আলটিমেটলি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আর্কের মতন এরকম একটা জিনিস পাবো, ঠিক আছে। এই জিনিসটা আমরা বিদ্যুৎ পোলে দেখি, যেটাকে আমরা কি বলে থাকি? যেটাকে আমরা বলে থাকি যেটাকে আমরা বলে থাকি এরকম দেখি, দেখেছি তো নাকি এই জিনিসটা? এই যে এই জিনিসটা দেখাতে চাইছিলাম, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো এই জিনিসটা এখানে তৈরি হলো, ঠিক আছে, এই যে দেখিয়েছি আমি এখানে তৈরি হলো, এটা স্পার্কটা, ঠিক আছে, দুটো তারের মধ্যে এখানে যে স্পার্ক এখানে দেখিয়েছে ভালোভাবে, হয়ে গেল, এই যে এর মধ্যে
স্পার্ক তৈরি হচ্ছে, এই স্পার্কটা এখানে তৈরি হচ্ছে, ঠিক আছে। তো ওয়েল্ডিং এর ভাষায় এটাকে আমরা স্পার্ক বলবো না, তার বদলে এটাকে আমরা বলবো আর্ক। আর্ক। এক মিনিট। হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাস নিচ্ছি, ক্লাস নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, নিয়ে যাচ্ছি। টাইম নেই আজকে আর। আচ্ছা, এটাকে বলা হচ্ছে আর্ক, ঠিক আছে। এই আর্কটা তৈরি হয় কেন, ঠিক আছে। আর্কটা তৈরি হওয়ার কারণ হচ্ছে, এটা কি আর্কটা বাস্তবে কি, এই যে জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা কি বলতো, এই জিনিসটা কি আলটিমেটলি, এই যে গোলাপি গোলাপি জিনিসটা দেখতে পাচ্ছি, এটা কি জিনিস অ্যাকচুয়ালি, এটা হচ্ছে বাতাসি, ঠিক আছে। তো আমরা জানি পদার্থের কত রকমের স্টেট হয়, পদার্থের মেইনলি কত রকমের স্টেট হয়, 3 রকম, ঠিক আছে। ম্যাটারের 3 রকমের। স্টেট হয়, কঠিন তরল গ্যাসীয়। ম্যাটারের 3 রকম হয়। ম্যাটার হচ্ছে, একটা হচ্ছে সলিড, বাকিগুলো এরকম লিখে দিচ্ছি, লিকুইড, ঠিক আছে, গ্যাসিয়াস, ঠিক আছে। কিন্তু আমরা যেটা জানি না, আরেকটা স্টেটও হয় এগুলো ছাড়া, সেটা হচ্ছে কি কি স্টেট হয়, প্লাজমা। প্লাজমা। প্লাজমা কি রকম হয়, প্লাজমা যে কোনো জিনিসেরই প্লাজমা হতে পারে, ঠিক আছে। কেবলমাত্র বাতাস বলে না, যে কোনো জিনিসেরই চারটা স্টেট হয়। আমরা এতদিন জেনেছি 3টে, বাট 4টা স্টেট হয়, ঠিক আছে। অ্যাডভান্সে গেলে আমরা জানবো 4টা স্টেট হয়। একটা ফোর্থ স্টেজ হয়, যেটাকে বলা হয় প্লাজমা। এটা কি হয়, এটা যখন অনেক হাই টেম্পারেচার থাকে, টেম্পারেচার যখন আমার অনেক হাই হয়, ঠিক আছে, টেম্পারেচার যখন আমার অনেক হাই হয়, তখন এই স্টেটটা আসে। এটাতে কি রকম হয়, একটা মানে একটা ডিসকাস টাইপের মানে জিনিস তৈরি হয়। ডিসকাস মানে কি, একটু চটচটে টাইপের, ঠিক আছে, জেলি জাতীয় জিনিস তৈরি হয়, যেটাকে বলা হয় প্লাজমা। তো এই জিনিসটা বাতাসটাই, মাঝখানের বাতাসটা যখন অনেক হাই টেম্পারেচারে চলে যাবে, কি যেটা আর্কোলিং এর টেম্পারেচার আমরা বলি, আর্কোলিং এর টেম্পারেচার কত হয় মোটামুটি, কত ডিগ্রিতে হয়, 6000 ডিগ্রি। 6000 ডিগ্রি সেলসিয়াস, 6000 ডিগ্রি সেলসিয়াস। 6000 ডিগ্রি সেলসিয়াসে এটা গ্যাসিয়াস কন্ডিশনে থাকতে পারে না, এটা প্লাজমা স্টেটে চেঞ্জ হয়ে যায়। এই প্লাজমাটাকেই আমরা এখানে দেখতে পাই, যেটাকে আমরা নরমাল ভাষায় বলি স্পার্ক। এটা কি জিনিস, এই যে জিনিসটা দেখিছে, এটা কি জিনিস, এটা বাতাসই, কিন্তু কি স্টেটে আছে এটা, আর্ক প্লাজমা। প্লাজমা স্টেটে আছে, ঠিক আছে, প্লাজমা স্টেটে আছে। এটাকে আমরা এই প্লাজমা বা আর্ক, এই যেটা আমরা স্পার্ক বলছি, এটাকে আমরা ওয়েল্ডিং এর ভাষায় বলে থাকবো আর্ক, ঠিক আছে। এখান থেকে আর্ক ওয়েল্ডিং নামটা এসেছে, ঠিক আছে। তো এই প্লাজমাটার টেম্পারেচার কত হয়, 6000 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, মোটামুটি 6-7,000, মানে আর্ক ওয়েল্ডিং এর জন্য एग्जांपल দিলাম। তো এই টেম্পারেচারটাকে কাজে লাগিয়ে আমরা ওয়েল্ডিং করতে পারবো, করতে পারবো কি পারবো না, এই টেম্পারেচারটাকে কাজে লাগিয়ে, 6000 পারবো ডিগ্রি স্যার। টেম্পারেচারটা কাজে লাগিয়ে আমরা ওয়েল্ডিং করতে পারবো, তাই তো। তো এটাকে আমরা বলছি আর্ক ওয়েল্ডিং। এখানে এই সাহায্য নিয়ে, এই আর্কের সাহায্য নিয়ে যে ওয়েল্ডিং করবো, সেটাকেই বলা হচ্ছে আর্ক ওয়েল্ডিং। বেসিক্যালি জিনিসটা আর কিচ্ছু নেই। জিনিসটা ক্লিয়ার হয়েছে কি হয়নি, কিভাবে কাজ করে না করে, স্পার্ক কিভাবে তৈরি হলো না হলো, হ্যাঁ স্যার। হয়েছে। এটা হ্যাঁ কিছু স্যার, না, স্যার এই যে বুঝতে লাইলাম স্যার, একবার বলুন। কোন জায়গাটা বল, ওই স্যার প্লাজমাটা। প্লাজমা হচ্ছে, দেখ আমি বলছি, যে কোনো জিনিসের 4টা স্টেট থাকে। একটা হচ্ছে কঠিন, তরল, গ্যাসীয়। আমরা জানি ঠান্ডা হলে জিনিসটা কঠিন হয়, জেনারেলি খুব কম টেম্পারেচারের মধ্যে কঠিন থাকে। মিডিয়াম টেম্পারেচারে মোটামুটি ভাবে, এটা একটা যদিও সঠিক মানে ডেসক্রিপশন, মানে ঠিকভাবে एग्जांपल নয়, তো বোঝার সুবিধার জন্য বলছি, কম টেম্পারেচারে যে কোনো জিনিস, মানে জলের ক্ষেত্রে বলছি, ঠান্ডা হলে এটা আমাদের কঠিন অবস্থা হয়ে যায়, যেটাকে বরফ বলে থাকি, ঠিক আছে। একটু গরম করলে সেটা মানে মোটামুটি টেম্পারেচার। আরেকটা স্যার কোন গ্যাস বলেছে, ইয়ে থেকে, সূর্য থেকে ইয়ে করে না, আইনস্টাইন আর স্যার ইয়ে এখন জানার দরকার নেই, আমি যেটা বলছি সেটা শুন, পাবলিকে শুনতে গেলে ওই জন্য আচ্ছা স্যার। তো যে ব্যাপারটা হচ্ছে, মিডিয়াম টেম্পারেচারে বা আমাদের জল কি অবস্থায় থাকে, লিকুইড অবস্থায় থাকে, যখন ওটাকে আরো গরম করি, সেটা ভ্যাপার হয়ে যায় বা গ্যাসীয় অবস্থায় চলে যায়। তার থেকেও যখন হাই টেম্পারেচারে আমরা নিয়ে যাই, সেটা প্লাজমা স্টেটে চলে যায়, ঠিক আছে। প্লাজমাটা হচ্ছে বেসিক্যালি একটা জেলির মতো স্টেট, একটা ভিসকাস স্টেট থাকে, যেটা অনেক হাই টেম্পারেচারে থাকে, ঠিক আছে। এবং অনেক হাই টেম্পারেচারে থাকার জন্য এটার মধ্যে দিয়ে কি একটা আলোর মতন বেরিয়ে আসে, ঠিক আছে। এটাকেই বলা হয় স্পার্ক, নরমাল ভাষায় এটাকে আমরা স্পার্ক বলে থাকি, ঠিক আছে।
এটা কি অবস্থায় থাকে, এই প্লাজমাটা কি অবস্থায় থাকে, কি ফর্মে থাকে, কি ফর্মে থাকে বল, আয়োনাইজ ফর্মে, ঠিক আছে, শোনা যাচ্ছে? হ্যালো, সাউন্ড হ্যাঁ শোনা স্যার। যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। প্লাজমাটা কি কন্ডিশনে থাকে, কি স্টেটে থাকে, আয়োনাইজ ফর্মে থাকে, ঠিক আছে, মানে ওটা যেমন নরমাল অবস্থায় ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না, কিন্তু আয়োনাইজড হয়ে গেলে এর মধ্যে দিয়ে ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন কিন্তু পেয়ে যায়। তো নরমাল অবস্থায় বাতাস যদিও কারেন্টের মানে হচ্ছে বা তড়িতে কুপরিবাহী, কিন্তু প্লাজমা স্টেটে যখন প্লাজমা অবস্থায় চলে গেল তখন এটা আয়োনাইজড হয়ে যায়, বাতাসটা আয়নিত হয়ে যায়, ঠিক আছে। আয়োনাইজড কন্ডিশনে যে কোনো জিনিসই কি হয়, সুপরিবাহী না কুপরিবাহী? সুপরিবাহী। সুপরিবাহী হয়ে যায়, ঠিক আছে। তো নরমাল অবস্থায় বাতাস সুপরিবাহী হলো, এই অবস্থায় কি হয়, যখন এটা আয়োনাইজড হয়ে যাচ্ছে অর্থাৎ প্লাজমা স্টেটে চলে যাচ্ছে, তখন এর মধ্যে দিয়ে কারেন্ট কিন্তু ফ্লো করতে পারে, তখন এটা একটা ক্লোজ সার্কিটের মতন কাজ করবে, ঠিক আছে। তখন কিন্তু এর মধ্যে দিয়ে খুব ইজিলি কারেন্ট যেতে পারবে, যেমন তোদের আগে দেখালাম, এর মধ্যে দিয়ে খুব ইজিলি কারেন্ট কিন্তু ফ্লো করতে পারবে, কোনো অসুবিধা হবে না, এর মধ্যে দিয়ে চলে যাবে, তখন কিন্তু এটা একটা ক্লোজ সার্কিটের মতন কাজ করবে, ঠিক আছে। তখন এটা ওই সেই স্পার্কটা হচ্ছে ক্লোজ সার্কিট, তাই তো? প্লাস স্পার্কটা যদি তৈরি হয় তবে তখন এটা ক্লোজ সার্কিটের মতো কাজ আচ্ছা করবে, ঠিক আছে। তো আচ্ছা। এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা আর্কোলিং করে থাকি, বোঝা গেছে? তো বেসিক্যালি আর্কোলিং আমরা হ্যাঁ, করি স্যার। কিভাবে, তার একটা এক্সাম্পল দিই, আমি একবার জাস্ট ছবিটা দেখি তাহলে তোদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো যেটা করতে হবে, সাপোজ এখানে একটা টেবিল রয়েছে, ঠিক আছে, একটা টেবিল রয়েছে, দুটো পায়া রয়েছে, এটা হচ্ছে গ্রাউন্ড মানে ভূপৃষ্ঠ, ঠিক আছে, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। তো ভূপৃষ্ঠের মধ্যে কি আছে, মুক্ত ইলেকট্রন আছে, তাই না? এরকম এখানে ইলেকট্রন মাইনাস দেখিয়ে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এরকম মাইনাসে ভূপৃষ্ঠ মানে গ্রাউন্ড মানে হচ্ছে প্রচুর নেগেটিভ আছে। তো আমরা যে ট্রান্সফরমারটা ব্যবহার করি, যে মেশিনটা ব্যবহার করি, ঠিক আছে, সেখানে দুটো টার্মিনাল জেনারেলি থাকে, ঠিক আছে, দুটো টার্মিনাল থাকে, ঠিক আছে। আর্থিং এর ব্যাপারটা পরে আসবো, আর্থিংটা এখানে ইম্পর্টেন্ট নয়, আমি ভূপৃষ্ঠটা এমনি দেখাচ্ছি, জাস্ট দেখাচ্ছি। এখানে দুটো টার্মিনাল থাকে, ঠিক আছে, একটা থাকবে পজিটিভ টার্মিনাল, নরমাল ব্যাটারির মতো, একটা পজিটিভ দিক থাকবে, একটা নেগেটিভ দিক থাকবে। তো পজিটিভ দিক থেকে একটা তার বেরোলো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, পরে আরো ডিটেইলস এটাকে বোঝানো হবে। পজিটিভ দিক থেকে একটা তার বেরোচ্ছে, ঠিক আছে, পজিটিভ দিক থেকে একটা তার বেরোচ্ছে যেটা ওই আর্ক এর সাথে যুক্ত হচ্ছে, ঠিক আছে, সেই যে আর্কটা দেখালাম আমরা এখানে, সেই ইলেকট্রোড ওয়েটটার সাথে যুক্ত হচ্ছে। এটাকে আর অত ডিটেইলসে দেখাচ্ছি না, জাস্ট বুঝতে পারলেই চলবে, ঠিক আছে। এখানে ওয়ার্ক পিস যেটা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে, সেটাকে দেখাচ্ছি। এই জায়গাটায় ওয়েল্ডিং চলছে, ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, তো এই জায়গাটায় চলছে, হ্যাঁ স্যার। ঠিক আছে। বলতো এর মধ্যে দিয়ে কি এখন স্পার্ক হবে কি হবে না, এর মধ্যে স্পার্ক হবে কি হবে না? এটা ওপেন সার্কিট আছে না ক্লোজ সার্কিট আছে? পজিটিভটা আছে, পজিটিভটা থেকে এদিকে যাচ্ছে, স্যার ওপেন সার্কিট এটা আছে। ওপেন সার্কিট আছে। এবার আচ্ছা, একটা তার এখান থেকে তার নিলাম, ঠিক আছে, টেবিলটা লোহার তৈরি, ঠিক আছে, লোহাটা কি সুপরিবাহী না কুপরিবাহী? সুপরিবাহী। তাপের সুপরিবাহী। একটা জিনিসের সুবিধার জন্য আমি এই দিকটাকে মুছে দিই, এই দিকটাকে নেগেটিভ করে দিই, ঠিক আছে, মানে বুঝতে যদিও তোদের কোনো অসুবিধা হওয়ার কথা না, তাও আমি সুবিধার জন্য এই সাইডটাকে নেগেটিভ করে দিচ্ছি, একই ব্যাপার, ঠিক আছে। এই দিকটাকে নেগেটিভ করে দিই, আর এই দিকটাকে পজিটিভ করে দিই, তাহলে তোদের নাহলে গুলিয়ে যাবে। এই দিকটাকে উল্টো করে দিলাম, মানে এই দিকটাকে নেগেটিভ করে দিলাম বোঝার সুবিধার জন্য, এই দিকটাকে পজিটিভ করে দিলাম, ঠিক আছে। তারটা এইভাবে এলো, পজিটিভ থেকে বেরোলো, ঠিক আছে। বলতে এই সার্কিটটা কি কমপ্লিট হয়েছে না হয়নি, সেই ব্যাটারি চিন্তা কর, হয়েছে কি হয়নি এখন? স্যার হয়নি। হয়নি স্যার। কেন?
হয় নাই স্যার। কেন? নেগেটিভ তো এখনো স্যার নেগেটিভটার সাথে ওই জবটাতে টাচ করতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে একটা তারকে অ্যাড করে দিলাম নেগেটিভ টার্মিনালটার সাথে। এবারে এবার স্যার টেবিলটা স্পার্ক যদি হবে স্যার। ব্যবহার হয় তাহলে স্যার এটা হ্যাঁ এক্স্যাক্টলি, যদি স্পার্ক হয়ে যাবে। তৈরি হয় তাহলে একমাত্র ক্লোজ সার্কিট হবে, কারণ এদিক দিয়ে কারেন্ট আসতে পারবে তখন। ঠিক আছে, কারেন্টটা কিভাবে যাবে? পজিটিভ থেকে বেরোলো, ঠিক আছে, এদিক দিয়ে পজিটিভ দিয়ে যাচ্ছে, কার মধ্যে দিয়ে যাবে বল? ফ্লাক্সের মধ্যে দিয়ে যাবে না এই ভিতরের কোর ওয়েটটার মধ্যে দিয়ে যাবে? ভেতরের তারটার মধ্যে দিয়ে যাবে না ফ্লাক্সের মধ্যে দিয়ে যাবে? ভেতরের তারটা দিয়ে স্যার। ভেতরের তারটা দিয়ে, ঠিক আছে, ভেতরের তারটা দিয়ে গিয়ে, ঠিক আছে, এখানে স্পার্ক হচ্ছে, স্পার্কটা হচ্ছে সুপরিবাহী, স্পার্কের মধ্যে দিয়ে এই মেটালের মধ্যে যাবে, ঠিক আছে, মেটালটার মধ্যে, মেটালটা থেকে কি হবে? ডাইরেক্টলি এই টেবিলটায় আসবে, টেবিলটার মধ্যে দিয়ে এই পথ ধরে ধরে গিয়ে, ঠিক আছে, এই পথে এসে আলটিমেটলি এই পথ ধরে ধরে আলটিমেটলি নেগেটিভ টার্মিনালে চলে যাচ্ছে। ঠিক আছে, এই ক্ষেত্রে সার্কিটটা কিন্তু ক্লোজ হবে, আদারওয়াইজ কিন্তু নয়। ঠিক আছে, স্যার যদি এই স্পার্ক তৈরি না হয় জবটার তাহলে উপর হবে না। স্যার যখন কাজ করা হয় ওই জবটা তো একটা ওপেন সার্কিট থাকে, তো ওইটাতে মানে টাচ করে যখন কাজ করা হয় ওটা শর্ট মানে হ্যাঁ, লাগে না কেন? এবারে আমি বলছি, এবারে ওই জায়গাটাতে আসছি, ঠিক আছে, এই জায়গাটা একটু দেখে নেন। ঠিক আছে, এটা কি সবসময় স্পার্ক তৈরি হবে? যদি এটা অনেক উপরে থাকে, এরকম জায়গায় থাকে, হবে স্পার্ক তৈরি হবে? হ্যাঁ স্যার হবে না। কারণ কি, এয়ারের গ্যাপটা অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, আমি ক্লাস নিচ্ছি, পরে যাচ্ছি, একটু wait করতে পারো? ওদের একটু করছি, একটু দাঁড়াও, class নিচ্ছি। ঠিক আছে, ওদের wait করতে পারো, wait করতে পারো? মিনিট ঠিক আছে, এটা দেখি নিচেরটা পাওয়া যাবে না, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। তো এখানে এয়ার গ্যাপটা বেশি থাকার জন্য কি হচ্ছে, এখান দিয়ে এখন কোনো কারেন্ট যেতে পারছে না, কারণ অনেকটা বেশি, সেই যে বললাম অনেক গ্যাপ হয়ে গেছে, তখন কি হবে? আমরা এখানে দাঁড়িয়ে থাকবো, আমরা যেতে পারবো না। এবারে কি হলো, এটাকে আস্তে আস্তে করে কাছে নিয়ে চলে এলাম, ঠিক আছে, এই জায়গায় নিয়ে চলে এলাম। এইখানে মাঝখানে যে এয়ার গ্যাপটা আছে সেটা কি হবে? সেই যে প্রথমে যে লোকটা বেরোচ্ছিল, ঠিক আছে, ছেলেটা বেরোচ্ছিল, যার মধ্যে সামান্য একটা ছোট খাল তৈরি হয়েছে, সে ডিঙিয়ে চলে আসবে। তো এখানে কি হবে? এখানে তো ডিঙাতে পারবে না, যখন এখান দিয়ে কারেন্টটা আসবে বাতাসের মধ্যে দিয়ে প্রচন্ড হিট হবে, তার ফলে এখানে একটা স্পার্ক তৈরি হবে। ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকছি, এই স্পার্কটাকে আমরা বলছি আর্ক। আর্ক। ঠিক আছে, নরমাল অবস্থায় বাতাস কিন্তু সুপরিবাহী নয়, কিন্তু এই আর্কটা কি? ঠিক আছে, নরমাল অবস্থায় বাতাস কিন্তু কন্ডাক্টিভ নয়, কিন্তু আর্কটা হচ্ছে কি আমাদের কন্ডাক্টিভ। তাহলে এর মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট খুব ইজিলি ফ্লো করতে পারবে, যদিও আর্ক এর মধ্যে দিয়ে করতে পারছিল না, এটার মধ্যে দিয়ে কিন্তু খুব সহজেই করতে পারবে। তার ফলে কি হবে? এখান থেকে ফ্লো করা শুরু করবে। ঠিক আছে, এবার বল সার্কিটটা কি সার্কিট হলো, ওপেন না ক্লোজ? ওপেন সার্কিট না ক্লোজ সার্কিট? ক্লোজ সার্কিট স্যার। ক্লোজ স্যার সার্কিট ক্লোজ হলো, তাই সার্কিট। তো? এবার ক্লোজ সার্কিট, এবার কন্টিনিউয়াস কিন্তু কারেন্ট যেতে পারবে। ঠিক আছে, এইভাবে কিন্তু ওটাটা কাজ করে অলরেডি। বোঝা গেল কি গেল না? জায়গাটা ক্লিয়ার হয়েছে কি হয়নি? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়ে যায়। ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে যদি কাঠের টেবিল রাখতাম, হ্যাঁ স্যার লোহার টেবিল ক্লিয়ার। না রেখে যদি কাঠের টেবিল রাখতাম কি হতো? কাঠের টেবিল হলে কি হতো? এখানে তাহলে স্যার মেটালটাতে হ্যাঁ, এই তো মেটাল নেগেটিভ। তাহলে কি ওয়েল্ডিং সম্ভব হতো না হতো না? কাঠের বা প্লাস্টিকের টেবিল হতো রাখলে না স্যার। হতো না, তাই তো? মেটাল টেবিল রাখতেই হবে। তো না স্যার। হতো না। ঠিক আছে, তো এই প্রিন্সিপালটার উপর কাজ করে কিন্তু আমাদের আর্ক ওয়েল্ডিং কাজ করে। বোঝা গেল কি গেল না? কোনো জায়গায় কোনো কনফিউশন আছে? আচ্ছা, আগের দিন যারা প্রশ্ন করছিলি, ফ্লাক্সটা গোটাটাকে ঢেকে রাখবে, ঠিক আছে, ফ্লাক্সটা গোটাটাকে ঢেকে রাখবে। এখান পর্যন্ত যদি ফ্লাক্স ঢেকে থাকতো তাহলে কি হতো? নিজেরাই বল, আগের দিন যেটা বোঝাতে চাইছিলাম, কোটটা ভেতর এখান পর্যন্ত ঢেকে রয়েছে, ঠিক আছে, এখান পর্যন্ত ঢেকে রয়েছে, এই জায়গাটাকে ঢেকে রয়েছে, গোটাটাকে ফ্লাক্স রয়েছে, তার ওখানে এসে শেষ হয়ে গেছে। বল এবার কারেন্ট আসতো কি আসতো না? এইটার মধ্যে দিয়ে আসতে পারতো? না স্যার। না স্যার, তাহলে হালকা করে প্রথম যখন হবে তখন দেখবি কারেন্ট প্রবলেম হচ্ছে, কারণ কি এটা মোটামুটি একই জায়গায় থাকে, ঠিক আছে, এরকম জায়গাতে পর্যন্ত থাকে। যখন আমরা বাজার থেকে কিনে আনবো তখন আমরা দেখবো এরকম জায়গায় রয়েছে। সেটাতে আমরা দেখতে পাবো
এই পর্যন্ত মানে প্রায় সমান সমান থাকে, তখন একটু দেখ এই জায়গাটা হয়তো মুখটা হয়তো একটু বেশি টাচ লেগে রয়েছে, তো সেই জন্য ইনিশিয়েট হতে একটু কষ্ট হয়। না যে স্যার, মুখটা রয়েছে ফায়ারিং মানে একটু ওইটা ঘষে ফ্ল্যাক্সটা নিতে স্যার হয়, ঠিক এমনই আছে? পরিমাণে, হ্যাঁ বল। হ্যালো স্যার, হ্যাঁ ফ্ল্যাক্সটা এমনই পরিমাণে দেয়া থাকে যে ওটা টাচ করলে ওটা ফায়ারিং হবে, মানে সেই নির্দিষ্ট না, একটা ভুল ধারণা, মাপের ওটা দেয়া ওটা থাকে। এখন এক্সপিরিয়েন্স নেই বলে মনে হচ্ছে। তো প্রথমে কি করতে হয়, দেয়া থাকে ঠিকই বলেছিস, ওরকম করার চেষ্টা করা হয়ে থাকে, কিন্তু এক্স্যাক্টলি এত অ্যাকুরেটলি তৈরি করা হয় না, ঠিক আছে? তৈরি করতে গিয়ে কি হয়, মুখটা হয়তো একটু ঢাকা পড়ে গেল, প্রথম দেখবি আর্টটা তৈরি হতে একটু প্রবলেম হচ্ছে, এই জায়গাটাকে ভেদ করে আসবে। তো তোরা কি করবি, একটা জায়গার হালকা করে মধ্যে স্যার একটা ঠুকে দিলেই কাজ হয়। একটু ঠুকলি বা কোন একটার উপর স্ট্রেট রান করে নিলি, একটু হালকা করে মানে 2-3 বার ওয়েল্ডিংটা প্র্যাকটিস করে নিলি, তাহলে একটু কি হলো, মাঝে মধ্যে স্পার্কটা কোনো স্টেবল হবে না, ঠিক আছে? মানে জাস্ট জ্বলবে আর নিভে যাবে, সঙ্গে সঙ্গে নিভে যাবে। তো যতটুকুই জ্বলুক না কেন, তার মধ্যে কি হবে, এই মুখের কাজটা গলে যাবে পুরোটা, ঠিক আছে? গলে গিয়ে এই জায়গাটা সরে যাবে, মানে বাইরে এই এই তারটা কিছুটা বাইরে বেরিয়ে চলে আসবে, তখন দেখবি আটটা স্টেবল হয়ে গেছে, তারপর আর আটটা নিভবে না, ঠিক আছে? প্রথম প্রথম একটু প্রবলেম হয়, ঠিক আছে? এই প্রবলেমটার জন্যই হয়, ঠিক আছে? হ্যাঁ, আর যেটা স্যার আমি বলেছে যে ওপরটা বেরিয়ে কোশ্চেনটা বললাম সেটা, স্যার আরেকটা যেটা কোশ্চেন করলাম যে মানে জবটার উপরে যখন কাজ করা হয় তখন শক লাগে না কেন? জবটার উপরে যখন মানে কাজ করা হয় তখন সব লাগে না কেন? আচ্ছা, ওটার জন্য আরো ইলেকট্রিক্যাল জায়গায় যেতে হবে, অনেক কিছু জায়গা আছে, ঠিক আছে? আমরা কেন জুতো পরে কাজ করি, ঠিক আছে? এটা অনেকটা আছে। এই যে আজকে ইলেকট্রিক্যাল সার্কিটটা বুঝলি, আজকে এইটুকুই থাক, ঠিক আছে? নেক্সট দিন যখন আমি পড়বো তখন আমি গোটা জিনিসটা আরো ডিটেলসে আমি বলে দেবো, ঠিক আছে? কেন কেন হয় না, কি জন্য হয়, ঠিক আছে? অনেকটা বাকি রইলো, এই ক্লাসটা তখন 2-3টে ভিডিওর মাধ্যমে আমরা কভার করবো, একটা দিনে হয়তো সম্ভব নয় গোটাটা। তো এটা একটু বড় ইয়ে রয়েছে জিনিসটা, আলটিমেটলি প্রসেসটা, প্রিন্সিপালটা বোঝা গেল। আমি নেক্সট দিন বোঝাবো যে কেন হয় না না হয়, আমি সেটা বোঝাবো নেক্সট দিন, মানে এটা অনেকটা বড় আছে, পরদিন বোঝাবো, আজকে আর সময় পাচ্ছি না। ঠিক আছে, এই পর্যন্ত কারোর কোনো ডাউট আছে কি, কিভাবে ওয়েল্ডিং হচ্ছে? না স্যার। না স্যার। কোন কেন এইটাকে আর্ক ওয়েল্ডিং কেন বলা হচ্ছে বোঝা যাচ্ছে? ঠিক আছে, স্পার্ক কিভাবে ক্রিয়েট হয় বা ইয়ে কিভাবে ক্রিয়েট হয়, কিভাবে আমরা মেটালের টেবিলে না করে যদি কাঠের টেবিলে করতাম হবে কি হবে না, এই জায়গাগুলো কি ক্লিয়ার হলো কি হলো না? হয়ে গেছে। ঠিক আছে, আমি তাও হালকা করে একটা জিনিস, হ্যাঁ বল। হ্যালো স্যার, হ্যালো। কিছু হ্যাঁ বল বল, কোনো অসুবিধা নেই, বল। বলছি স্যার, ওই স্যার আইএমসি কোটা স্যার রেজিস্ট্রেশন ডাটাবেস 16 তারিখে স্যার, ওটা স্যার আইএমসি ছিল আগে যেতে হবে। হ্যাঁ, ওটার ব্যাপারে তোরা একটা কাজ কর, তোরা ক্লাসের পরে ফোন করবি, ঠিক আছে? আমি আমার টাইমও নেই এই ব্যাপারটা নিয়ে, তোরা 15-16 তারিখে জানিস যে ডেট আছে যেটা, ঠিক আছে? সেই ডেটে অনুযায়ী তোরা হ্যাঁ স্যার, আসবি। 16 তারিখে। হ্যাঁ, 15 বা 16 তোদের ডেট আছে দুদিন, সেই অনুযায়ী তোরা আসবি, যার যেদিন ডেট আছে রোল নাম্বার দেওয়া আছে দেখবি, সেই অনুযায়ী তাদেরকে আসতে হবে, ঠিক আছে? গভর্নমেন্টের কিছু দেয়নি তো? নোটিফিকেশন আছে তো? না, এখনো কিছু দেয়নি। আচ্ছা, আমি ক্লাসটা এন্ড করি তাহলে, আজকে আর একদম টাইম পাবো না। হ্যাঁ স্যার।